আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ৪র্থ নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে আসলাম এবং এই লেকচারে আমি আজকে তোমাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোষ প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীরের ভৌত গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের কাজ আর প্লাজমোডেসমাটা। দেখো, কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করতে যাচ্ছি। তোমরা জানো যে আমি গত লেকচারে তোমাদের শিখাইছিলাম যে একটা উদ্ভিদ কোষ এর মধ্যে কি থাকে, প্রোটোপ্লাস্ট কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, প্রোটোপ্লাজম কাকে বলে। এবং আমি গতদিন তোমাদের প্রোটোপ্লাজম থেকে যে ইনফরমেশনটা মিস করেছিলাম আজকে আমি একটু বলতে চাই। তোমরা জানো যে বাহিরের অংশে থাকে হলো কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের নিচেই থাকে হলো কোষ ঝিল্লি। নিচেই কি থাকে? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সহ ভিতরের সকল উপাদানকে বলা হয় প্রোটোপ্লাজম। এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তোমরা জানো যে প্রোটোপ্লাজম সজীব উপাদান। আর বিজ্ঞানী হাক্সলের মতে, এই ইনফরমেশনটা আমি তোমাদের দিতে ভুলে গেছিলাম, বিজ্ঞানী হাক্সলে, এই বিজ্ঞানীর নামটা একটু মনে রাখতে হবে, বিজ্ঞানী হাক্সলে। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এটাকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এটা তোমাদের পরীক্ষায় 2 মার্কের জন্য এসে থাকে। তো এখানে দুইটা কথা মনে রাখতে হবে তোমাকে। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, তার কারণ হলো প্রোটোপ্লাজমে কোষের সকল মৌলিক ও জৈবিক প্রোটোপ্লাজমে কোষের সকল মৌলিক ও জৈবিক কার্যাদি সম্পূর্ণ হয়ে থাকে, যার কারণে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। আর একটা ইনফরমেশন আমি বলতে ভুলে গেছিলাম, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ থাকে হলো 70 থেকে 90%। তোমরা জানো যে পানির অপর নাম জীবন, অর্থাৎ ফ্লুইড অফ লাইফ। পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কারণ পানির উপস্থিতি ছাড়া কোষের কোনো ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। অর্থাৎ পানি না থাকলে কোষের কোনো ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হয় না এবং ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হবার জন্য পানির প্রয়োজন হয়। এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। দেখো, এরপরে আমরা আজকের যে লেকচার সেটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভৌত গঠন পড়ব। তোমরা জানো যে একটা উদ্ভিদ কোষের একেবারে বাহিরের যে অংশ সেটাকেই বলা হয় কোষ প্রাচীর। বাহিরের অংশের নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে আমাদের কাছে উপস্থাপন করেছে এর মধ্যে কি কি থাকে এবং আমাদের এটা পড়তে হবে। প্রথম কথা হলো শেখার জন্য, দ্বিতীয় কথা হলো তোমাকে পরীক্ষায় 3 মার্কের জন্য এটা ফেস করতে হবে। এবং এটা একটা কোষ প্রাচীরের চিত্র। একটা কোষ প্রাচীরের চিত্র একবারে মাঝের যে অংশ এটাকে বলা হয় মধ্য পর্দা। যে পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং লিখতে হবে। 1 নম্বরে সূচনা হয়। তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই মধ্য পর্দার সূচনা হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এবং মধ্য পর্দা গঠিত হয় সাইটোপ্লাজম থেকে একটা উপাদান আসে যেটার নাম হলো ফ্রাগমোপ্লাস্ট। এই ফ্রাগমোপ্লাস্ট কোথার থেকে আসে? সাইটোপ্লাজম। এবং
গোলজি বডি থেকে একটা উপাদান আসে, এই উপাদানের নাম তোমাকে মনে রাখতেই হবে, পেকটিন জাতীয় ভেসিকল। পেকটিন জাতীয় ভেসিকল, ভেসিকল। এই ভেসিকলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে উপাদানটা থাকে এটার নাম মনে রাখতে হবে পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড। এখান থেকে দেখো মধ্য পর্দা থেকে তোমাকে যে এমসিকিউটা আসবে সেটা হলো মধ্য পর্দার প্রধান উপাদানের নাম কি? পেকটিক অ্যাসিড। এবং মধ্য পর্দা প্রাথমিক অবস্থায় জেলির মতো থাকে কেন? কারণ পেকটিক অ্যাসিডটাই অনেকটা জেলি সদৃশ। তাহলে দেখো আরেকবার বলি, তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। মধ্য পর্দা, কোষ প্রাচীরের মাঝের পর্দাটাকে বলা হয় মধ্য পর্দা। এটা সূচনা হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এবং সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল দ্বারা মধ্য পর্দা গঠিত হয়। এবং এই ভেসিকলের মধ্যে বেশি পরিমাণে যে উপাদানটা থাকে সেটা হলো পেকটিক অ্যাসিড, যার কারণে প্রাথমিক অবস্থায় এটা জেলির মতো থাকে, জেলির মতো থাকে। মধ্য পর্দার উপরে যে প্রাচীরটা আছে এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের প্রথম যে কথাটা, কয়টা স্তর? একটা স্তর। দেখো প্রাথমিক প্রাচীর এটা গঠিত হয় তিনটা উপাদান দ্বারা, মনে রাখতেই হবে তোমাকে। এক নম্বরে যে উপাদানটা সেটা হলো সেলুলোজ। সেলুলোজ একটা পলিস্যাকারাইড। দ্বিতীয় নম্বরে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ। আরেকটা উপাদান সেটা হলো গ্লাইকোপ্রোটিন। 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 এই তিনটা উপাদান দ্বারা গঠিত হয় তোমার প্রাথমিক প্রাচীর। এবং প্রাথমিক প্রাচীরের উপরে দেখো তিনটা স্তর আছে। তিনটা স্তর আছে প্রাথমিক প্রাচীরের উপরে। যে তিনটা স্তর আছে এই তিনটা স্তরকে একসাথে বলা হয় গৌণ প্রাচীর অথবা সেকেন্ডারি প্রাচীর। তাহলে গৌণ প্রাচীর অথবা এটাকে কি বলা হবে? সেকেন্ডারি প্রাচীর। প্রাচীর। গৌণ প্রাচীর যেহেতু এর স্তর তিনটা, এটাকে ভাগ করা হয়, প্রথমটাকে ভাগ করা হয় সেকেন্ডারি 1, দ্বিতীয়টাকে ভাগ করা হয় সেকেন্ডারি 2, আর তৃতীয়টাকে ভাগ করা হয় সেকেন্ডারি 3। এবং গৌণ প্রাচীরের যে উপাদান, এক নম্বরে সেলুলোজ, দ্বিতীয় নম্বরে হেমিসেলুলোজ, এর সাথে আরও দুইটা উপাদান অনেক সময় থাকতে পারে। এখানে গ্লাইকোপ্রোটিন থাকে না, এর সাথে অন্য উপাদান থাকতে পারে। এক নম্বরে লিগনিন থাকতে পারে, লিগনিন। আর একটা উপাদান থাকতে পারে সুবেরিন, সুবেরিন। তাহলে দেখো প্রাথমিক প্রাচীরের উপরে যে তিনটা স্তর থাকে এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের যেহেতু তিনটা স্তর যায় এজন্য এটাকে ভাগ করা হয় সেকেন্ডারি 1, সেকেন্ডারি 2, সেকেন্ডারি 3। এবং গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, কখনো কখনো লিগনিন সংযুক্ত থাকতে পারে অথবা এর সাথে সুবেরিন সংযুক্ত থাকতে পারে। এবং দেখো এই কোষ প্রাচীরের যে চিত্র দেখতে পাচ্ছ, যে মাঝে এসে শুধুমাত্র মধ্য পর্দাটা আছে, কিন্তু প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নাই। কোষ প্রাচীরের যেখানে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না, এই এলাকাটাকে বলা হয় কূপ এলাকা। এটাকে কি বলা হয়? কূপ এলাকা। দেখো কূপ এলাকা, তাহলে মধ্য পর্দার দুই পাশে দুইটা কূপ আছে, এদিকে একটা কূপ, এদিকে একটা কূপ।
অথবা আমি এখানেও দেখাতে পারি। দেখো এটা একটা কূপ, এটা একটা কূপ, তাহলে দুইটা কূপ। এই যে দেখো মধ্যপর্দার দুই পাশে যে দুইটা কূপ আছে এটাকে একসাথে বলা হয় পিট পেয়ার। এটাকে কি বলা হয়? পিট পেয়ার্স, পিট পেয়ার্স। এবং মধ্যপর্দার এই আবরণটাকে বলা হয় পিট মেমব্রেন। দেখো আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। কোষ প্রাচীরের যেখানে শুধু মধ্যপর্দা আছে কিন্তু প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না, এই এলাকাটাকে বলা হয় কূপ এলাকা। কূপ এলাকার মধ্যপর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন। এই মধ্যপর্দার দুই পাশের দুইটা কূপকে একসাথে বলা হয় পিট পেয়ার। দেখো কোষ প্রাচীরের ভৌত গঠন আমি আবারও বলতেছি, তোমাদের 3 মার্কের জন্য আসবে। তাহলে আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। কোষ প্রাচীর কাকে বলে? উদ্ভিদ কোষের বাইরের শক্ত জড় আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর সম্পর্কে তোমাকে প্রথমে বর্ণনা করতে হবে মধ্যপর্দা। এই মধ্যপর্দাটার সূচনা হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে, এবং এটার গঠন উপাদান সাইটোপ্লাজম থেকে আসা প্লাজমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল দ্বারা। মধ্যপর্দার উপরে যে প্রাচীরটা আছে তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের স্তর হলো একটি, যেটা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয়। দেখো প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, আর মধ্যপর্দার প্রধান উপাদান হলো ভেসিকলের মধ্যে পেকটিক অ্যাসিড। এবং দেখো প্রাথমিক প্রাচীরের উপরে যে 3টা স্তর আছে এটাকে বলা হয় গৌণ প্রাচীর অথবা সেকেন্ডারি প্রাচীর। গৌণ প্রাচীর গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, কখনো কখনো লিগনিন, কখনো কখনো সুবেরিন। গৌণ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। এখান থেকে খুব ভালো করে মাথায় নিবা, দুইভাবে এমসিকিউ আসে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি, তাহলে হবে সেলুলোজ। আর যদি মধ্যপর্দার প্রধান উপাদানের কথা বলে তাহলে হবে পেকটিক অ্যাসিড। দেখো যেখানে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না, এই এলাকাটাকে বলা হয় কূপ এলাকা, এবং পাশাপাশি দুইটা কূপকে বলা হয় পিট পেয়ার, এবং এই মধ্যপর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন। আশা করি তোমাদের 3 মার্কের যদি কোশ্চেন আসে তাহলে কোষ প্রাচীর তোমরা বর্ণনা করতে পারবা। এবং আমরা এখন যাব হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন তোমরা ইতিপূর্বে জেনে ফেলেছো যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। তাহলে আমরা একটু লিখে নিই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। সেলুলোজ তোমাদের যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা জানো যে সেলুলোজ হলো গঠিত হয় অসংখ্য বিটা ডি গ্লুকোজের সাহায্যে। এই সেলুলোজ 1000 থেকে 3000 একসাথে মিলিত হয়ে একটা চেইন গঠন করে, সেটাকে বলা হয় সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন। দেখো এই সেলুলোজ চেইন পরবর্তীতে 100টি মিলিত হয়ে যে উপাদানটা গঠন করে সেটাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসেলি। শোনো এই ক্রিস্টালাইন মাইসেলি, এখান থেকে একটা 1 মার্কের কোশ্চেন আসে এবং এখান থেকে এমসিকিউ আসে। দেখো একটা কোষ প্রাচীরের গাঠনিক যে একক সেটাকেই বলা হয় তোমার ক্রিস্টালাইন মাইসেলি। অর্থাৎ তাহলে তোমাদের যদি আসে যে কোষ প্রাচীরের গাঠনিক একক কোনটি, তাহলে হবে ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে এটা কার গাঠনিক একক? কোষ প্রাচীরের গাঠনিক একক। গাঠনিক একক। দেখো ক্রিস্টালাইন মাইসেলি 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলিত হয়ে গঠন করে হলো
ফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। দেখো মাইক্রো শব্দের অর্থ তুমি জানো ছোট বা ক্ষুদ্র, আর ফাইব্রিল শব্দের অর্থ হলো তন্তু। দেখো এই যে মাইক্রোফাইব্রিল 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠন করে হলো ম্যাক্রোফাইব্রিল। দেখো ম্যাক্রোফাইব্রিল, তাহলে মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র, আর ফাইব্রিল শব্দের অর্থ হলো তন্তু, ক্ষুদ্র তন্তু। ক্ষুদ্র তন্তু থেকে বড় তন্তু গঠিত হলো, অর্থাৎ তোমরা জানো যে ম্যাক্রো শব্দের অর্থ বড়, বড় তন্তু গঠিত হলো। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠন করে হলো তন্তু বা ফাইবার। তোমরা জানো যে ফাইবার মানে হলো সুতা, আর এই তন্তু বা ফাইবার দ্বারাই গঠিত হয় কোষ প্রাচীর। দেখো আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আমরা জানি, কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ মিলিত হয়ে গঠন করে সেলুলোজ চেইন। 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে গঠন করে হলো ক্রিস্টালাইন মাইসিলি, যা উদ্ভিদ কোষের গাঠনিক একক ধরা হয়। অর্থাৎ ক্রিস্টালাইন মাইসিলি হলো উদ্ভিদ কোষের গাঠনিক একক। 20টি ক্রিস্টালাইন মাইসিলি মিলিত হয়ে গঠন করে মাইক্রোফাইব্রিল, আর 250টি মিলিত হয়ে গঠন করে ম্যাক্রোফাইব্রিল, আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠন করে তন্তু। এই তন্তু দ্বারাই পরবর্তীতে গঠিত হয় কোষ প্রাচীর। দেখো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য একটা চিত্র নিয়ে এসেছি। প্রথমে দেখো যে এখান থেকে এক একটা যে অংশ এটা একটা সেলুলোজ। এই সেলুলোজ দেখো 1000 থেকে কত 3000 মিলিত হয়ে এরা কি গঠন করতেছে, চেন গঠন করতেছে। পরবর্তীতে দেখো ক্রিস্টালাইন মাইসিলি, এই সেলুলোজ চেইনগুলোই যে সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো তৈরি করেছে, এগুলোকে বলা হয় ক্রিস্টালাইন মাইসিলি। আর ক্রিস্টালাইন মাইসিলি 20টি মিলিত হয়ে যে একটা আবার পুনরায় একটা মোটা সদৃশ যে সুতা তৈরি করেছে, এটাকে বলা হয় মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল পুনরায় 250টি মিলিত হয়ে দেখো আরও মোটা সুতা তৈরি করেছে, যেটাকে বলা হয় ম্যাক্রোফাইব্রিল। এবং ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো মিলিত হয়ে তন্তু গঠন করে, আর তন্তুগুলোই মূলত কি গঠন করে, সেল ওয়াল তথা কোষ প্রাচীর। আশা করি তোমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বুঝতে পেরেছো। আর কিছু ইনফরমেশন তোমাদের জন্য আমি বলতে চাই, সেটা হলো ছত্রাকের প্রাচীর কি দ্বারা গঠিত হয়, এটা এমসিকিউ আসে, মনে রাখবা। কাইটিন দ্বারা। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত হয়। সাধারণত কোষ প্রাচীরে 40% থাকে হলো সেলুলোজ, এবং 20% থাকে হেমিসেলুলোজ, 30% থাকে হলো পেকটিন, এবং 10% থাকে গ্লাইকোপ্রোটিন। তাহলে বুঝতেই পারছো যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি, সেলুলোজ। এবার দেখো আমাদের পরবর্তী যে টপিকসটা সেটা হলো প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, দেখো প্লাজমোডেসমাটা এখানে দুইটা শব্দ আছে। আমি দুইটা শব্দ ইনশাল্লাহ বিশ্লেষণ করব, আমার সাথে থাকো ইনশাল্লাহ। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা কোষ, আর এটা একটা কোষ। কোষের এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তোমরা জানো যে কোষের মধ্যে যদি নিউক্লিয়াস না থাকে সেটাকে কোষ ধরা হয় না। আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র অথবা কেন্দ্রিকা, নিউক্লিয়াস। দেখো প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা, দেখো এইটা দুইটা শব্দ থেকে এসেছে। প্লাজমো একটা শব্দ হলো প্লাজমো, আর একটা হলো ডেসমো। প্লাজমোডেসমাটা 1 মার্কের জন্য আসে তোমার। প্লাজমো শব্দটার অর্থ হলো তরল পদার্থ, তরল পদার্থ, তরল পদার্থ, অথবা আমরা বলতে পারি
ফ্লুইড, ফ্লুইড তরল পদার্থ। আর ডেসমোস শব্দের অর্থ হলো বন্ড। বন্ড শব্দের অর্থ তোমরা জানো যে বন্ধন। দেখো পাশাপাশি দুইটা কোষ আছে, আমি একটু ইন্ডিকেট করলাম, এটা 1 নম্বর কোষ দিলাম, এটা 2 নম্বর কোষ দিলাম। দেখো এরা পাশাপাশি একটা বন্ধন দ্বারা আবদ্ধ আছে এবং দেখো মাঝখানে দুইটা কোষের মাঝখানে একটা নালী তৈরি হয়েছে এই বন্ধনের জন্য। এই যে নালীটা তৈরি হয়েছে এটাকেই মূলত বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমা শব্দের অর্থ হলো তরল পদার্থ, আর ডেসমোস শব্দের অর্থ বন্ধন অথবা বন্ধন দিয়ে একটা নালী তৈরি হয়েছে। দেখো প্লাজমোডেসমাটা কাকে বলে এটা তোমাদের পরীক্ষায় 1 মার্কের জন্য আসবে। তাহলে পাশাপাশি দুটি কোষ যে নালীর মাধ্যমে অথবা যে ছিদ্রের মাধ্যমে তরল পদার্থ আদান প্রদান করে, অর্থাৎ কোষীয় বস্তু আদান প্রদান করে, তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। দেখো আমি আরেকবার বলতেছি, প্লাজমোডেসমাটা দুইটা শব্দ থেকে এসেছে। প্লাজমো শব্দের অর্থ হলো তরল পদার্থ, ডেসমো শব্দের অর্থ বন্ধন, অর্থাৎ পাশাপাশি দুইটা কোষ যে বন্ধন দ্বারা একটা নালী তৈরি করে সেই নালীটাকেই বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে পাশাপাশি দুইটি কোষ যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থেকে কোষীয় বস্তু আদান প্রদান করে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। দেখো আমি এখানে একটা চিত্র এনেছি, দেখো এটা একটা কোষ, এটাও একটা কোষ। তাহলে এখানে কয়টা কোষ? দুইটা কোষ। দুইটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। দেখো দুইটা কোষ মাঝে যে বন্ধন আছে এই বন্ধন দ্বারা একটা নালী তৈরি করেছে, এই মাঝের এই নালীটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এরপরে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে একটু বলবো সেটা হলো কোষ প্রাচীরের কাজ। দেখো একটা কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একবারে বাহিরের অংশ। তাহলে বাহিরের যদি অংশ হয় তাহলে সুনির্দিষ্ট একটা আকৃতি দান করে। 1 নম্বর পয়েন্ট। বাইরের আঘাত থেকে ভিতরের সকল সজীব বস্তুকে রক্ষা করে, পানি এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, কোষের শক্তি এবং দৃঢ়তা প্রদান করে এবং একটি কোষকে অন্য কোষ থেকে পৃথক রাখতে সাহায্য করে। তাহলে দেখো আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের। কোষ প্রাচীরের কাজ শুধু এমসিকিউর জন্য আসে। সুনির্দিষ্ট একটা আকৃতি দান করে, বাইরের আঘাত থেকে ভিতরের যত উপাদান আছে সেগুলোকে সুরক্ষা দান করবে, পানি এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করবে, কোষকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করবে এবং একটি কোষ থেকে অন্য কোষকে আলাদা রাখবে। আমি যতটুকু তোমাদের পড়াইছি এতটুকু তোমাদেরকে আমি পুনরায় একবার রিপিট করতে চাই। দেখো ইনশাল্লাহ তোমাদের পড়া হয়ে যাবে। আজকে টপিকসে আমি যেটা বলেছি সেটা হলো কোষ প্রাচীর কাকে বলে। তাহলে উদ্ভিদ কোষের বাইরের শক্ত জড় আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ ভিতরের সকল অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আমি তোমাদের বলেছি বিজ্ঞানী হাক্সেলের মতে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, কারণ এখানে কোষের সকল মৌলিক এবং জৈবিক কাজ সম্পাদন হয়ে থাকে এবং এই প্রোটোপ্লাজমে পানির পরিমাণ থেকে 70 থেকে 90%, যার কারণে পানির অপর নাম কি? জীবন। পানি ছাড়া কোষের কোনো ক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ হয় না, একটু মাথায় দিবা। এরপরে আমি বলেছি যে কোষ প্রাচীরের ভৌত গঠন। কোষ প্রাচীরের ভৌত গঠন বর্ণনা করতে হলে তোমাকে মধ্য পর্দা সম্পর্কে বর্ণনা করতে হবে। মধ্য পর্দা হলো কোষ প্রাচীরের ভিতরের মাঝের পাতলা একটা পর্দা, এবং এইটা হলো তোমার কোষ প্রাচীরের একবারে পাতলা পর্দা। এটার সূচনা হয় মাইটোসিস কোষবিভাজনের টেলোফেজ পর্যায়ে, এবং সাইটোপ্লাজম থেকে একটা উপাদান আসে যেটার নাম হলো ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল। এই পেকটিন জাতীয় ভেসিকলের মধ্যে প্রধান যে উপাদানটা থাকে সেটা হলো পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটা প্রাথমিক অবস্থায় জেলির মতো দেখে। এবং এখান থেকে একটা এমসিকিউ আসে, মধ্যপর্দার প্রধান উপাদান কোনটি? পেকটিক অ্যাসিড। মধ্যপর্দার উপরে যে একটা স্তর আছে এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ আর একটা হলো গ্লাইকোপ্রোটিন। এবং প্রাথমিক প্রাচীরের উপরে যে 3টা প্রাচীর রয়েছে, স্তর রয়েছে, সেটাকে বলা হয় গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের সব থেকে পুরু প্রাচীর, কারণ এর 3টা স্তর রয়েছে। প্রথমটাকে বলা হয় সেকেন্ডারি 1, দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ডারি 2 আর তৃতীয়টাকে বলা হয় সেকেন্ডারি 3। এবং এই গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়
সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, কখনো কখনো সুবেরিন। এবং কোষ প্রাচীরের যেখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে কিন্তু প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না, এই এলাকাটাকে বলা হয় তোমার কূপ এলাকা। এবং কূপ এলাকার মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন এবং পাশাপাশি দুইটা কূপকে বলা হয় পিট পেয়ার্স। এবং আমি তোমাদের পড়াইছি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখানে বেসিক্যালি এমসিকিউ আসে, তাহলে প্রথম যেটা মাথায় নিবা, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ মিলিত হয়ে কি গঠন করে? সেলুলোজ চেইন গঠন করে। 100টি মিলিত হয়ে গঠন করে ক্রিস্টালাইন মাইসিলিন, যেটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তোমাদের যদি এমসিকিউ আসে কোষ প্রাচীরের গাঠনিক একক কোনটি? মাইসিলিন, অথবা আসতে পারে ক্রিস্টালাইন মাইসিলিন। 20টি ক্রিস্টালাইন মাইসিলিন মিলিত হয়ে গঠন করে মাইক্রোফাইব্রিল। আর 250টি মিলিত হয়ে আরও বড় তন্তু গঠন করে, যেটাকে বলা হয় ম্যাক্রোফাইব্রিল। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠন করে তন্তু, আর তন্তু দিয়ে গঠিত হয় কোষ প্রাচীর। এবং আমি বলেছি তোমাদের কোষ প্রাচীর ছত্রাকের ক্ষেত্রে একটা এমসিকিউ আসে, ছত্রাকের প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। মনে রাখবা কাইটিন এক ধরনের শর্করা। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত হয়। এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের সবচেয়ে বেশি থাকে হলো সেলুলোজ 40%, এবং 20% থাকে হেমিসেলুলোজ, 30% থাকে পেকটিন, এবং 10% থাকে গ্লাইকোপ্রোটিন। এটা তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এবং পরবর্তীতে আমি পড়াইছি প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা দুইটা শব্দ থেকে এসেছে। একটা হলো প্লাজমো, যেটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো তরল পদার্থ, আর ডেসমো শব্দের অর্থ হলো বন্ধন। তাহলে পাশাপাশি দুইটা কোষ যে বন্ধন দ্বারা আবদ্ধ থেকে মাঝখানে একটা ছিদ্র সৃষ্টি করে, এই ছিদ্রটাকেই বলা হয় প্লাজমোডেসমাটা। অর্থাৎ এক কথায় যদি অথবা এক লাইনে যদি বলতে চাই যে প্লাজমোডেসমাটা কাকে বলে, তাহলে পাশাপাশি দুটি কোষ যে ছিদ্রের মধ্য দিয়ে কোষীয় বস্তু আদান প্রদান করতে পারে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। কোষ প্রাচীরের কাজ দেখো, আমি বারবার করে তোমাদের বলেছি যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একবারে বাহিরের অংশ, অর্থাৎ সুনির্দিষ্ট একটা আকৃতি প্রদান করবে, বাইরের আঘাত থেকে ভিতরের সকল সজীব বস্তুকে রক্ষা করবে, পানি এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, কোষকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে, এবং একটা কোষ থেকে অন্য কোষকে আলাদা রাখে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।